আজকে আমরা ISLM এর চতুর্থ ক্লাস করব, যেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আইএস রেখার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব আইএস রেখার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে। তা আমরা জানি আইএস রেখা বরাবর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশ করে। তাহলে আমরা এটা বলতে পারি আইএস রেখার বাইরের বিন্দুগুলো দ্রব্যবাজারের অভারসাম্য নির্দেশ করে। আমরা দ্রব্যবাজারের ভারসাম্য হতে আমরা আইএস রেখা অঙ্কন করেছি। তা আজকের এই বিষয়টা আলোচনা করার জন্য আবারও আমরা দ্রব্যবাজারের ভারসাম্য থেকে একটা আইএস রেখা অঙ্কন করব, তারপর বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে সেটা আমরা আলোচনা করব। ভূমি অক্ষে আমি জাতীয় আয় ধরেছি অথবা অ্যাগ্রিগেট সাপ্লাই। আমরা জানি জাতীয় আয় এবং অ্যাগ্রিগেট সাপ্লাই একটা গ্রস অর্থে একই কনসেপ্ট নির্দেশ করে। আর লম্ব অক্ষে আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড ধরেছি। এটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। আমরা প্রথমে একটা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ A1 আঁকলাম, যেটা হচ্ছে A বার প্লাস CI মাইনাস RI1। অর্থাৎ এই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা I1 সুদের হারের সাথে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে U1 বিন্দুতে। কেন U1 বিন্দুতে? অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ 45 ডিগ্রি রেখা পরস্পর ছেদ করেছে, অর্থাৎ U1 বিন্দুতে ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব পরস্পর সমান। কারণ 45 ডিগ্রি রেখার প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব পরস্পর সমান হয়। সুতরাং এই U1 বিন্দুতে ভূমি দূরত্ব, অ্যাগ্রিগেট সাপ্লাই আর লম্ব দূরত্ব হচ্ছে কত? অ্যাগ্রিগেট ডিমান্ড পরস্পর সমান। এখানে দ্রব্যবাজারের ভারসাম্য অর্জিত হয়েছে। এখন আমরা নিচের চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় আর লম্ব অক্ষে সুদের হার ধরলাম। এখানে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে OY1। এটা আমরা নিচের চিত্রে এই যে OY1 দেখালাম। এই ভারসাম্য জাতীয় আয় E1 বিন্দুতে I1 সুদের হারের সাথে রিলেটেড। আমরা মনে করি I1 সুদের হার হচ্ছে এতটুকু OI1। তাহলে OY1 জাতীয় আয় OI1 সুদের হারের কম্বিনেশন বিন্দুটা হচ্ছে F1 বিন্দু। এখানে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের ছেদক হচ্ছে A বার মাইনাস RI1। সুদের হার যদি হ্রাস পায় তাহলে আমরা জানি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট হয়। তাহলে এই আরেকটা আমি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ অঙ্কন করলাম। এটা হচ্ছে A2 ইকুয়াল টু A বার প্লাস CY মাইনাস RI2। এই যে সুদের হার I1 থেকে I2 তে হ্রাস পেয়েছে। অ্যাগ্রিগেট ডিমান্ড এখানে ছেদক হচ্ছে A বার মাইনাস RI2। এখানে ভারসাম্য অর্জিত হয়েছে E2 বিন্দুতে। ভারসাম্য জাতীয় আয় হচ্ছে OY2। OY2 জাতীয় আয়টা কোন সুদের হারের সাথে রিলেটেড? I2। যেহেতু সুদের হার হ্রাস পেয়েছে, I2 এর অবস্থানটা I1 এর কোথায় হবে? নিচে হবে। কম্বিনেশন বিন্দুটা মনে করি হচ্ছে
F2, এই দুইটা বিন্দু যোগ করে আমরা আইএস রেখা অঙ্কন করেছি। তো এইটার আইএস রেখা অঙ্কন আসলে আমার বিস্তারিত এখানে ব্যাখ্যা দেওয়াটা ঠিক হবে না, কারণ এইটা আমি প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি আইএস রেখার সমীকরণ, দ্বিতীয় ক্লাসে আমি আইএস রেখা অঙ্কন করেছি। অতএব চতুর্থ ক্লাসটা ফলো করার আগে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস ভালো করে দেখতে হবে। আমরা এই আইএস রেখা অঙ্কন করলাম। এই আইএস রেখার যে বরাবর F1 F2 সহ যে কোনো বিন্দু দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশ করে। কারণ F1 বিন্দুটা এসেছে E1 বিন্দু হতে, E1 বিন্দুতে দ্রব্যবাজারের ভারসাম্য আছে। F2 বিন্দু এসেছে E2 বিন্দুতে, E2 বিন্দুতে দ্রব্যবাজারের ভারসাম্য আছে। অতএব আমরা বলতে পারি আইএস রেখার প্রত্যেকটা বিন্দু দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশ করে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আইএস রেখার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে। আমি এখানে একটা বিন্দু সিলেক্ট করলাম, এটা হচ্ছে F3 বিন্দু। এই F3 বিন্দুটা কি নির্দেশ করে? যেহেতু আইএস রেখা বরাবর বিন্দুটা দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশ করে, অতএব আমরা নিঃসন্দেহে বলতে পারি আইএস রেখার বাইরের বিন্দু, যেমন এই নিচের বিন্দু F3, দ্রব্যবাজারের অভারসাম্য নির্দেশ করে। এটা বোঝার জন্য আমাকে যে F3 বিন্দুর প্রতিনিধিত্বকারী বিন্দু উপরের চিত্রে কোথায় আছে সেটা আমাকে বের করতে হবে। যেমন F1 এর কোন বিন্দুর প্রতিনিধিত্ব করছে? E1 বিন্দুর। F2 করছে E2 বিন্দুর। একইভাবে F3টা উপরের চিত্রে কোন বিন্দুর প্রতিনিধিত্ব করে সেটা আমাকে বের করতে হবে। এখন আমরা এটা বের করব। F3 বিন্দুতে জাতীয় এটা কত? OY1। উপরের চিত্রে জাতীয় এটা কত? OY1। অতএব যে আমাকে F3 বিন্দুর প্রতিনিধিত্ব বিন্দু যদি আমাকে খুঁজে বের করতে হয়, প্রতিনিধিত্বকারী বিন্দু যদি উপরের চিত্রে যদি খুঁজে বের করতে হয়, তাহলে আমাকে OY1 জাতীয় এর ভিতরে থাকতে হবে। কারণ F3 জাতীয় এটা কত নির্দেশ করছে? OY1। তাহলে আমাকে উপরের চিত্রে OY1 জাতীয় কি করতে হবে? যেতে হবে। এর ডান দিকেও যেতে পারবো না, এর বাম দিকেও কি OY1 এর ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না F3 বিন্দু খুঁজে পাওয়ার জন্য, যেহেতু F3 বিন্দু OY1 জাতীয় এর সাথে সম্পর্কযুক্ত। অত উপরের চিত্রে F3 এর প্রতিনিধিত্বকারী বিন্দু যেটা আছে সেটা কোন জাতীয়ের সাথে রিলেটেড? OY1 জাতীয়ের সাথে রিলেটেড। এখন আমাকে দেখতে হবে এই F3 বিন্দুটা সুদের হার কোন সুদের হারের সাথে রিলেটেড। F3 বিন্দুতে সুদের হার হচ্ছে OI2। OI2। তাহলে উপরের চিত্রে আমাকে OI2 সুদের হারটা খুঁজে বের করতে হবে। আমরা A1 অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের দিকে তাকাই। এই ডিমান্ড কার্ভটা I1 সুদের হারের সাথে রিলেটেড, I2 না। তাহলে আমরা এখন তাকাই A2 অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের দিকে। এইটা কিন্তু I2 সুদের হারের সাথে রিলেটেড। অতএব F3 বিন্দুর প্রতিনিধিত্বকারী বিন্দু যদি উপরের চিত্রে খুঁজতে হয়, যেহেতু এটা OI2 মানে I2 সুদের হারের সাথে রিলেটেড, তার উপরের চিত্র কিন্তু আমাকে I2 সুদের হারে খুঁজতে হবে, এবং সেইটা আমি পাবো অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ কোনটাতে? A2তে। এই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ A2-র এই বিন্দুতেও সুদের হার I2, এখানেও সুদের হার I2, এখানেও সুদের হার I2, এখানেও সুদের হার I2, সব জায়গাতেই সুদের হার কত? I2। কিন্তু শর্ত হলো F3 বিন্দুটা OY1 জাতীয় এর সাথে রিলেটেড। তাহলে আমি এই বিন্দুটা খুঁজে পেয়েছি কোনটা? এই E3 বিন্দু। অর্থাৎ F3 বিন্দুর প্রতিনিধিত্বকারী বিন্দু হচ্ছে E3 বিন্দু।
আমরা লক্ষ্য করি যদি ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো E3 বিন্দুটা সুদের হার I2 এর সাথে রিলেটেড, জাতীয় আয় OY1 এর সাথে রিলেটেড। F3 বিন্দুটা সুদের হার OI2 মানে I2 এর সাথে রিলেটেড এবং জাতীয় আয় OY1 এর সাথে রিলেটেড। তাহলে F3 E3 মিলে গেল। আবারও বলছি, F3 OY1 জাতীয় আয়ের সাথে রিলেটেড, E3 ও OY1 জাতীয় আয়ের সাথে রিলেটেড। F3 OI2 মানে সংক্ষেপে I2 সুদের হারের সাথে রিলেটেড, E3 ও I2 সুদের হারের সাথে রিলেটেড। তাহলে F3 বিন্দুর প্রতিনিধিত্বকারী বিন্দু হচ্ছে উপরের চিত্রে E3 বিন্দু। এখন আমাকে দেখতে হবে E3 বিন্দুতে দ্রব্যবাজারে ভারসাম্য আছে কিনা। E3 বিন্দুটা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ A2 তে অবস্থিত এবং এটা 45 ডিগ্রি রেখার কোথায় অবস্থিত? উপরে অবস্থিত। 45 ডিগ্রি রেখার উপরে অবস্থিত। এই যে 45 ডিগ্রি রেখা, এই রেখার উপরে কে অবস্থিত? E3 বিন্দু অবস্থিত। আমরা জানি 45 ডিগ্রি রেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার প্রতিটি বিন্দুতে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব কি? সমান। যেমন E2 বিন্দুতে ভূমি দূরত্ব আর লম্ব দূরত্ব সমান, মানে OY1 সমান E1Y1। কিন্তু E3 বিন্দুতে এই OY1 এর চেয়ে কে বড়? E3Y1 বড়। E1 বিন্দুটা 45 ডিগ্রি রেখার উপর অবস্থিত, অর্থাৎ E1 বিন্দুতে ভূমি দূরত্ব OY1 আর লম্ব দূরত্ব E1Y1 সমান। তাহলে E3 বিন্দুতে ভূমি দূরত্ব OY1 হতে লম্ব দূরত্ব E3Y1 বেশি, অর্থাৎ OY1 এর চেয়ে কে বেশি? E3Y1টা বেশি কার চেয়ে? OY1 এর চেয়ে। কারণ OY1টা কার সমান? E1Y1 এর সমান 45 ডিগ্রি রেখা অনুযায়ী। তাহলে ডেফিনেটলি OY1 এর চেয়ে কে বেশি? E3Y1। এই E3Y1টা কি নির্দেশ করে? অ্যাগ্রিগেট ডিমান্ড। আর OY1টা জাতীয় আয় বা অ্যাগ্রিগেট সাপ্লাই। এর মানে আমরা কি বলতে পারি? E3 বিন্দুতে অ্যাগ্রিগেট সাপ্লাই হতে অ্যাগ্রিগেট ডিমান্ড বেশি। অতএব E3 প্রতিনিধিত্বকারী বিন্দু হচ্ছে F3। F3 বিন্দুতে কে বেশি? অ্যাগ্রিগেট ডিমান্ড গ্রেটার দেন অ্যাগ্রিগেট সাপ্লাই, অথবা ইনভেস্টমেন্ট গ্রেটার দেন সেভিংস। আমরা এটা আলোচনা করেছি। এডি গ্রেটার দেন আগের ক্লাসে। এস হলে আই গ্রেটার দেন কি হয়? এস হবে। অর্থাৎ আমরা বলতে পারি আইএস রেখার নিচের বিন্দু যেমন F3 বিন্দুতে অ্যাগ্রিগেট সাপ্লাই হতে অ্যাগ্রিগেট ডিমান্ড বেশি, অর্থাৎ দ্রব্যবাজারে অতিরিক্ত চাহিদা নির্দেশিত হয়। দ্রব্যবাজারে কি নির্দেশিত হয়? অতিরিক্ত চাহিদা নির্দেশিত হয়, অর্থাৎ দ্রব্যবাজারে ভারসাম্য থাকে না। এখন আমরা আইএস রেখার উপরের বিন্দু যেমন F4 বিন্দু কি নির্দেশ করে? F4 F3 বিন্দুতে দেখেছি অ্যাগ্রিগেট সাপ্লাই হতে অ্যাগ্রিগেট ডিমান্ড বেশি, মানে দ্রব্যবাজারে অতিরিক্ত চাহিদা রয়েছে, এক্সেস ডিমান্ড। সংক্ষেপে বলতে পারি ইডি, এক্সেস ডিমান্ড। আইএস রেখার নিচের, আইএস রেখার উপরের বিন্দু F4 বিন্দু কি নির্দেশ করে? আমাকে আবার উপরের চিত্রে যেতে হবে। আমাকে দেখতে হবে F4 বিন্দুর প্রতিনিধিত্বকারী বিন্দু কোনটা উপরের চিত্র। F4 বিন্দু কোন জাতীয় আয়ের সাথে রিলেটেড? OY2 জাতীয় আয়ের সাথে রিলেটেড। তাহলে F4 বিন্দুর প্রতিনিধিত্বকারী বিন্দু উপরের চিত্রে যেটা থাকবে সেটা কার সাথে রিলেটেড? OY2। মানে আমি ডানেও যেতে পারবো না, Y2 বামেও যেতে পারবো না। F4 বিন্দুটা কোন সুদের হারের সাথে রিলেটেড? এই যে OI1 সুদের হারের সাথে রিলেটেড। F4 বিন্দুটা OI1 সুদের হার মানে I1 সুদের হারের সাথে রিলেটেড। উপরের চিত্রে I1 সুদের হারের সাথে রিলেটেড অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা হচ্ছে A1। তাহলে আমরা বলতে পারি এই F4 বিন্দুর অবস্থানটা এই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ A1 এর উপর হবে। কেন? F4টা I1 সুদের হারের সাথে রিলেটেড, A1টাও কিন্তু I1 সুদের হারের সাথে রিলেটেড। সেই বিন্দু কোনটা হবে? সেই বিন্দু হচ্ছে এই বিন্দুটা।
এটার নাম আমরা দিচ্ছি E4। কেন এই বিন্দু বললাম? তো লক্ষ্য করলে দেখা যাবে এই বিন্দুটা I1 সুদের হারের সাথে রিলেটেড, আবার এই E4 বিন্দুটা OY2 জাতীয় আয়ের সাথে রিলেটেড। F4 বিন্দুটা I1 সুদের হারের সাথে রিলেটেড, F4 বিন্দুটা OY2 জাতীয় আয়ের সাথে রিলেটেড। অর্থাৎ F4 বিন্দুর প্রতিনিধিত্বকারী বিন্দু হচ্ছে উপরের চিত্রে E4 বিন্দু। এখন আমরা দেখব E4 বিন্দুতে ধ্রুব বাজারে কি আছে। E4 বিন্দুটা 45 ডিগ্রি রেখার নিচে অবস্থিত। এই যে 45 ডিগ্রি রেখা আছে না, এইটার কোথায় অবস্থিত? নিচে অবস্থিত। আর E2 বিন্দুটা কোথায় অবস্থিত? 45 ডিগ্রি রেখার উপর অবস্থিত। অতএব E2 বিন্দুতে OY2 আর E2Y2 পরস্পর কি সমান, কারণ 45 ডিগ্রি রেখার প্রত্যেকটা বিন্দুতে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব সমান হয়। যেহেতু E2 বিন্দুটা 45 ডিগ্রি রেখার উপর অবস্থিত, অর্থাৎ E2 বিন্দুতে OY2 আর E2Y2 পরস্পর সমান। তাহলে E4 বিন্দুতে লম্ব দূরত্ব কত? E4Y2। এইটা যদি E2Y2 সমান হয়, তাহলে অবশ্যই এই OY2 গ্রেটার দেন কি হবে? E4Y2। আমি আবার বলছি, 45 ডিগ্রি রেখা অনুযায়ী এই ভূমি দূরত্ব আর এইটা সমান। অতএব E4Y2-র চেয়ে কে বড় হবে? OY2 বড় হবে। তাহলে E4 বিন্দুতে OY2 গ্রেটার দেন E4Y2। আমরা জানি OY2 হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই, গ্রেটার দেন E4Y2 অ্যাগ্রিগেট ডিমান্ড। E4 বিন্দু অ্যাগ্রিগেট ডিমান্ডের উপর অবস্থিত, অর্থাৎ E4Y2 হচ্ছে কি? অ্যাগ্রিগেট ডিমান্ড, লম্ব অক্ষে অ্যাগ্রিগেট ডিমান্ড ধরেছে, গ্রেটার দেন অ্যাগ্রিগেট ডিমান্ড। অর্থাৎ আমরা দেখলাম যে এই E4 বিন্দু হতে অ্যাগ্রিগেট ডিমান্ড হতে এই E4 বিন্দুতে অ্যাগ্রিগেট ডিমান্ড হতে অ্যাগ্রিগেট সাপ্লাই বেশি। এর মানে F4 বিন্দুতে অ্যাগ্রিগেট সাপ্লাই গ্রেটার দেন অ্যাগ্রিগেট ডিমান্ড। অর্থাৎ F4 বিন্দুতে দ্রব্যবাজারে অতিরিক্ত যোগান আছে। চাহিদা হতে যদি যোগান বেশি হয় তাহলে এটাকে বলে এক্সেস সাপ্লাই, অতিরিক্ত যোগান আছে মানে এক্সেস সাপ্লাই। আরেকটা বিষয় আমরা বলতে পারি এস গ্রেটার দেন এডি মানে কি? এস গ্রেটার দেন আই। অতএব আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম। সেই সিদ্ধান্ত হচ্ছে আইএস রেখার বাইরের বিন্দুগুলো দ্রব্যবাজারের অভারসাম্য নির্দেশ করে, এবং আরেকটা জিনিস আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আইএস রেখার নিচের বিন্দু যেমন F3 বিন্দুতে অ্যাগ্রিগেট ডিমান্ড গ্রেটার দেন অ্যাগ্রিগেট সাপ্লাই মানে অর্থনীতিতে অতিরিক্ত চাহিদা নির্দেশ করে, অথবা সঞ্চয় হতে বিনিয়োগের পরিমাণটা বেশি। আইএস রেখার উপরের বিন্দু বা ডানের বিন্দু যেমন F4 বিন্দুতে অ্যাগ্রিগেট ডিমান্ডের চেয়ে অ্যাগ্রিগেট সাপ্লাই বেশি, অর্থাৎ অর্থনীতিতে এক্সেস সাপ্লাই বিদ্যমান। অন্যভাবে বলতে পারি বিনিয়োগ হতে সঞ্চয় বেশি। এই হচ্ছে আইএস রেখার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে। এখন আমরা একটা আইএস রেখার স্লোপ নিয়ে আমরা আলোচনা করব। আইএস রেখার স্লোপ এবং আইএস রেখার স্লোপ সম্পর্কে যদি আমরা ধারণা পাই, তাহলে আইএস রেখা আকৃতি সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। এই যে আইএস রেখাটা ডান দিকে নিম্নগামী করে আমরা অঙ্কন করেছি। যেহেতু আইএস রেখা ডান দিকে নিম্নগামী করে আমরা অঙ্কন করেছি, তাহলে অবশ্যই আমরা আইএস রেখার স্লোপ আমরা ঋণাত্মক পাব। কারণ ডান দিকে নিম্নগামী রেখার স্লোপ কি হয়? ঋণাত্মক হয়। আমি আইএস রেখার স্লোপের জন্য প্রথমে আমি আইএস রেখার সমীকরণ লিখছি। I = a bar by r minus y by alpha r, a bar by r minus y by alpha r। যারা, আমি আবারও বলছি, যারা শুধু আজকের ক্লাসটা ফলো করবে তারা মনে করবে এই সমীকরণটা কোথা থেকে আসলো হঠাৎ করে। এটা প্রথম ক্লাস করলে এই সমীকরণটা বোঝা যাবে। এই সমীকরণের অনেক ব্যাখ্যা আছে। যেমন এবারটা হচ্ছে অটোনমাস এক্সপেন্ডিচার, স্বয়ম্ভূত ব্যয়। এর ভিতরে হচ্ছে স্বয়ম্ভূত ভোগ ব্যয়, অটোনমাস কনজামশন,
যেটাকে আমরা স্মল এ প্রতীক দ্বারা প্রকাশ করি। আছে অটোনোমাস ইনভেস্টমেন্ট, যেটাকে সাধারণত আমরা আই নট বা আই বার দ্বারা প্রকাশ করি। আছে অটোনোমাস এক্সপেন্ডিচার, যেটাকে আমরা জি নট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জি নট বা জি বার দ্বারা প্রকাশ করি। আছে টি নট বা টি বার, অটোনোমাস ট্যাক্স। আর এদিকে আর হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা। ওয়াই তো জাতীয় আয়, আলফা হচ্ছে গুণক। আলফা হচ্ছে গুণক, এটা আরো ব্যাখ্যা আছে, আমি একটু পরে আলোচনা করব। এখন আমি আয়েস রেখার ঢাল বার করব। আমরা যখন আয়েস রেখা অঙ্কন করেছি, লম্ব অক্ষে সুদের হার আর ভূমি অক্ষে ছিল জাতীয় আয়। তাহলে আয়েস রেখার ঢাল হচ্ছে ডিডি ওয়াই অফ আই, অর্থাৎ ইন্টারেস্টকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। কারণ ঢাল হচ্ছে, স্লোপটা হচ্ছে ডি লম্ব অক্ষের চলক আর ডি ভূমি অক্ষের চলক। তাই আয়েস রেখাতে লম্ব অক্ষের চলক হচ্ছে আই, অথবা ডিআই লিখতে হবে, আর নিচে ভূমি অক্ষের চলক হচ্ছে কে, ওয়াই। তো নিচে কত আসবে, ডিওয়াই। অর্থাৎ আই কে ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা আয়েস রেখার ঢাল পাবো। আমি আই কে কার সাপেক্ষে অন্তর্কলন করছি, ওয়াই সাপেক্ষে। এখানে ওয়াইয়ের অস্তিত্ব নাই, এটা জিরো হয়ে যাবে। এখানে ওয়াই আছে, ওয়াই কে ওয়াই সাপেক্ষে করলে, ওয়াই কে ওয়াই সাপেক্ষে করলে 1, আর নিচে আলফা আর থাকবে। এটা হচ্ছে আমাদের আয়েস রেখার স্লোপ, -1/আলফা আর। এখন আসেন, আলফার পরিচয়টা কি, গুণক। আমরা জানি গুণকের মান কখনো কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ আলফা মান গ্রেটার দেন 0। আর হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা, অর্থাৎ আর এর মানটাও গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি, ধনাত্মক মান। অর্থাৎ গুণকের মানটাও ধনাত্মক হবে, সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রাটাও ধনাত্মক হবে। আমরা যদি একটা স্কেল নেই, এখানে 0 মানগুলো থাকে, এখানে প্লাস মানগুলো, আর 0-র বাম দিকে থাকে মাইনাস মানগুলো। আমি যখন বলবো গ্রেটার দেন 0, তাহলে বুঝতে হবে 0 ডান দিকের মান মানে প্লাস মান, প্লাস মান, ধনাত্মক মান। যেহেতু গুণক আলফা দ্বারা গুণক প্রকাশ পায়, আর দ্বারা সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা প্রকাশ পায়, সেহেতু আলফার মানটা যেহেতু ধনাত্মক এবং আর এর মানটাও ধনাত্মক, আলফা গ্রেটার দেন 0, আর গ্রেটার দেন 0, তাহলে লক্ষ্য করুন এটার মান প্লাস, এইটাও প্লাস। তো পুরা মানটা কি হয়ে গেল, প্লাস। আগে কি আছে, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। আমি আবার বলছি, গুণকের মানটা হচ্ছে ধনাত্মক, সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা আর এর মানটাও ধনাত্মক, গ্রেটার দেন 0। এইটাও প্লাস, এইটাও প্লাস। তাই প্লাসে প্লাসে প্লাস, সব মিলে কি হয়ে যাবে, প্লাস। আর এই মাইনাসটা গুণ করলে রেজাল্ট কি হবে, মাইনাস। অর্থাৎ ডিআই বাই ডিওয়াই, এটা মানটা মাইনাস হচ্ছে, আর মাইনাস মানটা কি, স্মলার দেন 0। এই যে কোনো মাইনাস মানটা 0-র বাম দিকে থাকে, মানে 0-র চেয়ে ছোট মানগুলো কি মাইনাস, এই জন্য স্মলার দেন 0 মানে কি, যে ডিডি ওয়াই অফ আই এর মানটা হচ্ছে ঋণাত্মক। মানে আয়েস রেখার স্লোপটা হচ্ছে কি, নেগেটিভ, ঋণাত্মক। এই জন্য আয়েস রেখার ডান দিকে নিম্নগামী হয়। এই কারণে আয়েস রেখা ডান দিকে নিম্নগামী হয়, যেহেতু তার স্লোপ ঋণাত্মক। এখন প্রশ্ন হতে পারে, আয়েস রেখার স্লোপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। একেবারেই সহজ। প্রথমেই বলবো, আয়েস রেখার স্লোপ সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা, মানে আর এর মানের উপর নির্ভরশীল। কার মানের উপর নির্ভরশীল, আর এর মান। সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা আর এর মানের উপর নির্ভরশীল। যদি এই আর এর মান যদি বৃদ্ধি পায়, আমি এই তীর চিহ্ন দিয়ে আমি বৃদ্ধি দেখালাম, যদি আর এর মান যদি বৃদ্ধি পায়,
তাহলে এখানে হর বাড়ছে, আর যদি বাড়ে মানে হর বাড়ছে, তাহলে এই পুরো মানটা কমে যাবে, পুরো মানটা কমে যাবে। এর মানে আয়েস রেখার স্লোপ কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা বৃদ্ধি পেলে আয়েস রেখার স্লোপ হ্রাস পায় এবং আয়েস রেখা প্লেটার আকৃতির হবে। আবার আর যদি কি হয়? কমে যায়। অর্থাৎ সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা আর এর মানটা যদি কমে যায়, এই হর কমে গেল, আরটা কোথায় অবস্থান করছে? হরে। এইটা যদি কমে যায় তাহলে পুরো মানটা বেড়ে যাবে, মানে স্লোপটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। অর্থাৎ সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা হ্রাস পেলে আয়েস রেখার স্লোপ বৃদ্ধি পায়, এর মানে আয়েস রেখাটা খাড়া আকৃতির হয়। তাহলে আমরা বুঝলাম যে আয়েস রেখার স্লোপ সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রার উপর নির্ভর করে। আয়েস রেখার স্লোপ গুণক আলফা এর মানের উপর নির্ভর করে। কার উপর? গুণক আলফা এর মানের উপর নির্ভর করে। যেহেতু আর এর মতো গুণকের মানটাও কোথায়? হরে। অতএব আর এর মতো যদি গুণকও যদি বাড়ে, স্লোপ হ্রাস পাবে, গুণক কমলে স্লোপ কি হবে? বাড়বে, যেহেতু দুইজনের অবস্থান কি? হরে। আরেকটু ব্যাখ্যাতে যাব। আমরা জানি, আমরা যারা আয়েস রেখার সমীকরণ বের করেছি, আমরা জানি আলফা ইকুয়াল টু 1/1 মাইনাস সি। আলফা ইকুয়াল টু 1/1 মাইনাস সি। এই সি হচ্ছে জাতীয় এর সাথে সম্পর্কিত প্রান্তিক ভোগ প্রবণতা। এই সির আবার ব্যাখ্যা আছে। আমরা যারা আয়েস রেখার সমীকরণ বের করেছি, আমরা জানি সির অর্থটা কি। সেটা হচ্ছে 1/1 মাইনাস সির মানটা হচ্ছে বি ইন্টু 1 মাইনাস টি। ওয়ানের জায়গায় ওয়ান লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, আর সির জায়গায় বি ইন্টু 1 মাইনাস টি। অর্থাৎ আমরা কিন্তু যখন আয়েস রেখার সমীকরণ বের করেছিলাম, তখন বি ইন্টু 1 মাইনাস টিকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, বি ইন্টু 1 মাইনাস টিকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, আর 1/1 মাইনাস সিকে আমরা আলফা দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমি সির জায়গায় তারা পূর্বের মান বি ইন্টু 1 মাইনাস টি বসিয়ে দিলাম। তাহলে যে আয়েস রেখার ঢালটা গুণকের মানের উপর নির্ভর করে, আবার গুণকটা হচ্ছে 1/1 মাইনাস সি, অর্থাৎ 1/1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আয়েস রেখার ঢাল বেতব্য আয়ের প্রান্তিক প্রবণতা বি এর মানের উপর নির্ভর করে। বির পরিচয়টা হচ্ছে বেতব্য আয়ের সাথে সম্পর্কিত প্রান্তিক ভোগ প্রবণতা। তা আয়েস রেখার ঢালটা বি এর মানের উপর নির্ভরশীল। আয়েস রেখার ঢালটা কর হারের উপর নির্ভরশীল। কার উপর? কর হারের উপর নির্ভরশীল। আমরা মনে করি কর হার হ্রাস পেয়েছে। কে হ্রাস পেয়েছে? কর হার হ্রাস পেয়েছে। এই কর হার যদি হ্রাস পায়, তাহলে 1 মাইনাস টি এইটা বাড়বে। কারণ এই কর হার যদি হ্রাস পায়, এটা যদি 0.4 হয়, তাহলে 1 থেকে 0.4 বাদ দিলে কত হয়? 0.6। আর এটা হ্রাস পেয়ে যদি 0.2 হয়, তাহলে 1 থেকে 0.2 বাদ দিলে কত হচ্ছে? 0.8। এর মানে কি? যে 1 মাইনাস টি আগে 0.6 ছিল, এখন 0.8। আবার বলছি, কর হার যদি 0.4 হয়, মানে 40%, 0.4, তো 1 থেকে 0.4 বাদ দিলে 0.6। কর হার হ্রাস পেয়ে যদি 0.2 হয়, তাহলে 1 থেকে 0.2 বাদ দিলে 0.8। এবারে কর হার হ্রাস পেলে 1 মাইনাস টির মান 0.6 থেকে 0.8 মানে বাড়ে। অর্থাৎ কর হার হ্রাস পেলে 1 মাইনাস টি বাড়বে, তখন বাড়বে। এবং ঠিক একইভাবে বি ইন্টু 1 মাইনাস টিও কি হবে? বাড়বে। কারণ এইটা বাড়া মানে কি? বি দ্বারা গুণ করলে এই মানটাও কি হবে? বাড়বে। কিন্তু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি, এটা কি হবে? কমবে। এটা তো বাড়বে। এখন এইটা যদি বেড়ে যায়, বি ইন্টু 1 মাইনাস 2 যদি এই অংশটা যদি কি হয়ে যায়? বেড়ে যায়, তাহলে একটা বড় অংশ যদি 1 থেকে বিয়োগ করি, তাহলে পুরো মানটা কি হবে? কমবে। আর এই হরটা যদি কমে যায়, 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি, এই পুরোটা হরটা যদি কমে যায়, তাহলে এই আলফার মানটা কি হবে? বাড়বে। আর এই আলফার মানটা যদি কি হয়ে যায়? বেড়ে যায়। আলফার মানটা যদি বেড়ে যায়, হর বেড়ে যায়, এই পুরো অংশের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। এর মানে ডিওয়াই কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ আয়েস রেখার ঢাল কি হবে?
হ্রাস পাবে। অর্থাৎ কর হার হ্রাস পেলে কে হ্রাস পায়? আয়স্কার ঢাল হ্রাস পায়। আমি আবারও বলছি, কর হার যদি হ্রাস পায় তাহলে 1 - t, এই মানে এই টি যদি কমে যায় তাহলে 1 - t কী হবে? বাড়বে। তাহলে b × 1 - tও বাড়বে। তাহলে 1 থেকে যদি একটা বড় অংশ যদি বিয়োগ করি তাহলে পুরো অংশের মানটা কী হয়ে যাবে? কমে যাবে। এই পুরো মানটা যদি কমে যায়, মানে এই হরটা যদি কমে যায় তাহলে এই আলফার মানটা কী হবে? বাড়বে। আর আলফার মানটা যদি বেড়ে যায়, হর যদি বেড়ে যায়, তাহলে di/dy কী হয়ে যাবে? কমে যাবে, মানে আয়স্কার ঢাল হ্রাস পাবে। তাহলে আমরা দেখলাম যে কর হার হ্রাস পেলে আয়স্কার ঢাল হ্রাস পায়। তাহলে কীভাবে আমরা বলবো? কর হার বৃদ্ধি পেলে আয়স্কার ঢাল বৃদ্ধি পায়। তাহলে আমরা এতটুকু বলতে পারি আজকে আলোচনার ভিত্তিতে আয়স্কার ঢাল প্রথমত নির্ভর করে গুণকের মান এবং সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রার উপর। আবার গুণকের মানটা হচ্ছে আলফা = 1/1 - b × 1 - t। এখান থেকে আমরা বলতে পারি আয়স্কার ঢাল ব্যয় প্রান্তিক ভোগ প্রবণতা বি এবং কর হার টি এর উপর নির্ভরশীল। তা আজকে আমরা যে আয়স্কার স্থানান্তর নিয়ে আলোচনা করেছি, না, আমরা আজকে আলোচনা করেছি আয়স্কার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে সেটা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি আয়স্কার ঢাল সম্পর্কে। ঢাল ঋণাত্মক হওয়ার কারণে আয়স্কার ডান দিকে নিম্নগামী হয়। এরপরে আমরা আলোচনা করেছি আয়স্কার ঢাল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা আগামী ক্লাসে LM নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা LM এর সংজ্ঞা দেব, তারপর আমরা LM রেখার একটা সমীকরণ কি করব? বের করব। এরপর আমরা LM রেখা কি করব? অঙ্কন করব। এরপর আমরা ঠিক একইভাবে LM রেখার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে সেটা কি করব? আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব নেক্সট আমরা ISM LM এর মাধ্যমে কীভাবে সামরিক ভারসাম্য অর্জিত হয় সেগুলো আলোচনা করব। এরপর সামরিক ভারসাম্যের উপর সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব কী, এগুলো আমরা কি করব? আলোচনা করব। সুতরাং যে পরবর্তী ক্লাসে অনুসরণ করার জন্য, ফলো করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।